ভালো ক্যারিয়ার এবং ভালো কোয়ালিফিকেশন এটা কি আসলেই একজন মেয়েকে স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তোলে, নাকি আসলে এটা আরও একটা মেয়েকে উইক করে এবং ডিপেন্ডেন্ট করে? এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলাপ করব। এখন আপনারা নিশ্চয়ই বলতে পারেন যে একজন মেয়ে যার আসলে এরকম ক্যারিয়ার নাই বা যার এরকম কোয়ালিফিকেশন নাই, সে তো অবশ্যই উইকার কম্পেয়ার টু সামওয়ান যার কিনা ভালো ক্যারিয়ার আছে এবং যার কিনা ভালো একটা কোয়ালিফিকেশন আছে। কিন্তু বিষয়টা আসলে বাস্তবতার সাথে মেলে না। কেন মেলে না, তা আমি কিছু ফান্ডামেন্টাল এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে আজকে আলাপ করব। এবং সেই এক্সাম্পলগুলো আসলে বিস্তারিতই হবে এবং আমি লিখে নিয়েও আসছি কতগুলো পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে আমি আলাপ করব। এবং আসলে এই ভিডিও বানানোর একটা উদ্দেশ্য আমার আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, যেসব নারী ক্যারিয়ারে যেতে চান বা ক্যারিয়ারে যাওয়ার জন্য পড়াশোনা করতেছেন, তাদেরকে আসলে একটু কিছু মাইন্ডসেট শিফটের প্রয়োজন। মানে আমার মনে হয় যে আপনারা আসলে না বুঝেই কিছু কাজ করতেছেন, যে কাজগুলো আসলে আপনাদের আপনারা যেই জন্য ক্যারিয়ার চেস করেন সেই উদ্দেশ্যটাকে আসলে সফল আলটিমেটলি করে না। আলটিমেটলি আপনারা আপনাদের সাকসেসের প্রিজনার হয়ে যান। এবং কিভাবে হয়ে যান সেই বিষয়টা বর্ণনার মাধ্যমে আপনাদেরকে আমি আসলে একটা ভালো গাইডলাইন দিতে চাই। এই জন্য আসলে এই ভিডিওটা বানানো। আমি একদম প্রথম বিষয় থেকে উল্লেখ করি, যেহেতু আমি ম্যারেজ নিয়ে কাজ করি, ম্যাচমেকিং সার্ভিস, কাউন্সেলিং, এগুলো নিয়ে আমি কাজ করি। তো এই জন্য আসলে বিয়ে নিয়ে প্রথম কথাটা আমি একটু উল্লেখ করি। ধরেন যে আপনি একজন মেয়ে এবং আপনি মনে করেন যে একজন ডাক্তার। ঠিক আছে, এখন যদি আপনি একজন ডাক্তার হন, তাহলে এখন আপনি চিন্তা করেন যে আপনার বিয়ে ক্ষেত্রে স্কোপটা কী, কী ধরনের ছেলেকে আপনি আসলে বিয়ে করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একজন মেয়ে যখন ডাক্তার হয় এবং যখন তার ভালো একটা কোয়ালিফিকেশন থাকে, তখন তার চেয়ে কম কোয়ালিফিকেশনের কোনো ছেলেকে সে আর বিয়ে করতে পারে না বা বিয়ে করতে চায় না। তার পক্ষে আর পসিবল হয় না। এখন দেখেন, আমি পার্সোনালি বিশ্বাস করি যে একজন মানুষ যে কোয়ালিফাইড, তার আসলে হরাইজনটা বা তার যে স্কোপটা, কাজ করার যে স্কোপটা, এটা আসলে আরও বড় হবে। ছোট হওয়ার কিন্তু কথা কখনোই না। দেখেন, একটা কথা বলি আমি আপনাকে। ধরেন যে কেউ একজন জিম করে। এখন যেই ছেলেটা 200 কেজি ওয়েট তুলতে পারে, সে তো অবশ্যই 50 কেজি ওয়েটও তো তুলতে পারার কথা। এমন তো আর না যে আমি 200 কেজি তুলতে পারি, তাই 50 কেজি তোলা আমার পক্ষে পসিবল হবে না। এটা তো আর সম্ভব না। ঠিক না? নিচে তো আসলে অবভিয়াসলি যেতে পারার কথা। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এই পথটা অনেকটাই বন্ধ হয়ে যায়। দেখেন, আপনি চিন্তা করেন যে ধরেন যে আপনি মাস্টার্স পাস এবং ধরেন একটা খুব ভালো জায়গায় আপনি জব করতেছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ছেলে যে কিনা আসলে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ে আর হয়তো শেষ করতে পারে নাই এবং সে হয়তোবা একটা মোটামুটি জব করতেছে, তাকে আপনি আর বিয়ে করতে চাইলেও পারবেন না। এখন দেখেন, আপনি বলতে পারেন যে আমি আসলে চাবো কেন? অনেক কারণ থাকতে পারে। সে হয়তোবা অন্য একটা দিক দিয়ে খুবই এক্সট্রাঅর্ডিনারি হতেই পারে। অনেকেই আছে এরকম। বহু ছেলে আছে যারা বুয়েট থেকে পাস করছে, কিন্তু হয়তোবা একটা নর্মাল সেলস পার্সনকে বিয়ে করছে। কারণ সেই সেলস পার্সন মেয়েটার হয়তোবা চারিত্রিক যে বৈশিষ্ট্য বা ক্যারিজমা বা তার যে লুকস বা ধার্মিকতা, এগুলো হয়তোবা অনেক এক্সট্রাঅর্ডিনারি ছিল, এই কারণে করতে পারছে। কিন্তু আপনি অ্যাজ এ মেয়ে কিন্তু সেটা করতে পারতেছেন না। তার বেসিক্যালি আপনি যখন সাকসেসফুল হচ্ছেন, তখন আসলে আপনি যে আপনার যে সম্ভাব্য বিয়ে করতে পারা ছেলের সংখ্যা, এটা আসলে সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। বিষয়টাকে বোঝা যাচ্ছে? আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। কারণ দেখা যাচ্ছে আপনি যখন ডাক্তার হয়ে গেছেন, তখন দেখা যাচ্ছে যারা ডাক্তারি পেশার সমকক্ষ না, তাদের কাউকেই আপনি আর বিয়ে করতে পারতেছেন না। এই কারণে যারা কেবল ডাক্তারি পেশার সমকক্ষ বা তার চেয়ে উপরে, তারাই কেবল আপনার লিস্টে এখন আছে এবং এই লিস্টটা এখন অনেক ছোট। কাজেই আপনার আসলে যেখানে পসিবল গ্রুমের সংখ্যা, পসিবল ছেলে যাদেরকে আপনি বিয়ে করতে পারেন, তাদের সংখ্যা যেখানে আপনার বাড়ার কথা আরও, সেটা না বেড়ে উল্টাটা হচ্ছে। দেখেন, একজন ছেলে যখন ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় বা কোয়ালিফাইড হয় এবং যখন ভালো জব করে, তখন কিন্তু তার সম্ভাব্য যে মেল লিস্ট, যাদেরকে সে বিয়ে করতে পারে, এটা আসলে ধীরে ধীরে বাড়ে। কারণ তখন তারা আরও বেশি যোগ্য মেয়েকেও বিয়ে করতে পারে, তার চেয়ে নিচের কোনো মেয়েকেও বিয়ে করতে পারে, বা যদি কেউ তার চেয়ে আরও বেশি কোয়ালিফাইডও হয়, তাকে পছন্দ করে, তাকেও সে বিয়ে করতে পারে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণরূপে উল্টা। তাহলে আপনি কি স্ট্রং হলেন নাকি আপনি আরও উইক হয়ে গেলেন, চিন্তা করে দেখবেন। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2-এ আসি। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা দেখেন, ধরেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পার হয়েছেন। ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটা সাবজেক্টে, হতে পারে সেটা ইংলিশ বা হতে পারে সেটা একটা বায়োকেমিস্ট্রি বা কোনো একটা সাবজেক্ট থেকে, আপনি ভালো সাবজেক্ট থেকেই পাশ করে বের হয়েছেন। এখন অনেক কারণেই হতে পারে যে আপনি জব পাচ্ছেন না। সেটা হতে পারে যে আপনার স্কিল ইস্যু, বা আপনার লাক হয়তোবা ফেভার করতেছে না, বা হয়তোবা এক্সামে বা ভাইভাতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। অনেক কিছুই হতে পারে। যত ক্লায়েন্ট আমার আছে মেয়েদের মধ্যে, এখন 100+ ক্লায়েন্ট অলরেডি আমি ডিল করছি। সেটা হতে পারে পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, প্রি ম্যারেজ কাউন্সেলিং, বা ম্যাচ মেকিং সার্ভিস, বা বায়োডাটা তৈরি করে দেওয়া, হোয়াট এভার ইট ইজ। আমি 100 বেশি মেয়ে ক্লায়েন্ট ডিল করছি। এদের মধ্যে কমন বৈশিষ্ট্য এরা অনেকেই কোয়ালিফাইড, কিন্তু এরা জব করতেছে না। আমি যখন জিজ্ঞেস করি জব না করার কারণটা কি,
তাদের একটাই উত্তর, সেই উত্তরটা হচ্ছে যে আমরা হচ্ছে বর্তমানে জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। জবের জন্য কী করতেছি আমরা? প্রস্তুতি নিচ্ছি। বয়স কিন্তু অলরেডি 27 পার হয়ে গেছে। বয়স 27 পার হয়ে গেছে, 3 বছর আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট, এর কিন্তু কোনো জব এখন পর্যন্ত করে নাই, এরকম ছেলের সংখ্যা আসলে খুবই কম। কেননা একজন ছেলে বিশ্বাস করে, প্রায় বেশিরভাগ ছেলেই, যে আমি যেহেতু এখন একটা পার্টিকুলার ডিগ্রি অর্জন করছি, কাজেই সেই ডিগ্রির সমান জব তো আমি করতে পারবো অবশ্যই, কিন্তু তার নিচের জবগুলোও আসলে আমার পক্ষে করা পসিবল। যদি একজন ছেলে তার হচ্ছে কাঙ্ক্ষিত জব না হয়, তাহলে সে অ্যাজ এ সেলস পারসন জব করতে পারে, সে হচ্ছে ডেলিভারি পার্সন হিসেবে জব করতে পারে, সে হচ্ছে রিসেপশনিস্ট হিসেবে জব করতে পারে, সে অনেক ধরনের জব সে করতে পারে। ঠিক আছে, তার এতে কোনো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে হয় না। কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে বিষয়টা সেরকম না। সে চিন্তা করে, যেহেতু আমি এইখানে আছে আমার কোয়ালিফিকেশন, কাজেই আমি এইখানে বা উপরে কোনো জব করব, এর নিচে কোনো জব করা আমার পক্ষে পসিবল হবে না। এটা অলমোস্ট প্রায় সব মেয়েরই হচ্ছে মাইন্ডসেট। এবং এই কারণে যদিও বা হচ্ছে ওভারঅল আমি যদি চিন্তা করি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলের ক্ষেত্রে রেজাল্ট যেটাকে আমরা বলি, রেজাল্টের দিক থেকে কিন্তু আসলে মেয়েরা ছেড়ে যাচ্ছে আগায় আছে। কিন্তু ক্যারিয়ার লাইফে গিয়ে মেয়েরা ছেড়ে যাচ্ছে অনেক 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 গুণ পিছায়, এবং আয়ের ক্ষেত্রেও মেয়েরা আসলে অনেক গুণ পিছায়। এর মেইন কারণই হচ্ছে ছেলেরা হচ্ছে রিস্ক টেকার। ছেলেরা চিন্তা করে যে ওকে, আমি যেহেতু হচ্ছে একটা কোয়ালিফিকেশন আমি অর্জন করছি, কাজেই হচ্ছে এর সমান বা এর চেয়ে নিচে গেলেও আমার কোনো সমস্যা নাই। এখন আমি যদি এর চেয়ে নিচেও যদি যাই, আমি আমার ফ্যামিলির জন্য, আমার নিজের হচ্ছে ইন্ডিপেন্ডেন্সির জন্য আমি হচ্ছে করব আমার জবটা, আমার কোনো সমস্যা নাই। এবং এর মধ্যে আমি আরও স্কিল অর্জন করব, বা আরও আমি হচ্ছে ইন্টারভিউ জয়েন করব, করে আমি চেষ্টা করব যে আমার হচ্ছে যোগ্যতা মোতাবেক কোনো একটা জবে যেতে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই কাজটা হয় না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা মেয়ের বয়স 28-29 হয়ে গেলেও সে আনএমপ্লয়েডই বসে আছে। এরকম বহু বহু স্টোরি আপনি বাংলাদেশে দেখবেন। এমন মেয়েও আছে যে কিনা জব না পেয়ে আলটিমেটলি বিদেশে গেছে হায়ার স্টাডিজের জন্য। আসলে কিছুই না, সে আনএমপ্লয়েড ছিল বলেই সে বিদেশে হায়ার স্টাডিজের জন্য গেছে। হায়ার স্টাডিজ শেষ করে তার বয়স যখন 33, 34 বা 32, তখন সে তার ফার্স্ট জব, তার লাইফের ফার্স্ট জবে সে ঢুকছে, উইচ ডাজন্ট মেক সেন্স অ্যাট অল। এবার আসেন পরের বিষয়ে। পরের বিষয়টা হচ্ছে, দেখেন, যখন কোনো মেয়ে এমপ্লয়েড, ধরেন যে আপনি অ্যাজ এ মেয়ে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব পেয়ে গেছেন, তার মানে নাও ইউ আর হ্যাপি, রাইট? কিন্তু না, আপনি আসলে হ্যাপি না। আপনি এখন আরও স্যাড, আপনি এখন আরও বেশি ইনসিকিউর। কেন জানেন? এখন একটা মেয়ে সবসময় ভয় থাকে, যদি আমার জব চলে যায়। এজন্য আপনি দেখবেন একটা জবে মেয়েদের যে প্রমোশনের হার, এটা ছেলের তুলনায় অনেক কম। কারণ একজন ছেলে যদি প্রমোশন না হয়, সে তার বসের সাথে ডাইরেক্ট কথা বলে যে আসলে ভাইয়া এটা যদি না হয়, বা বস এটা যদি পসিবল না হয়, তাহলে আসলে আলটিমেটলি জব ছেড়ে আমাকে জব সুইচ করতে হবে। কারণ আসলে আমি যেটা মনে করি, আমার যে পারফরমেন্স বা আমার যে এক্সপিরিয়েন্স, তা দিয়ে আসলে আমি আসলে আরও বেটার যে পজিশন সেটা ডিজার্ভ করি। তো আলটিমেটলি যেটা হয়, নেগোসিয়েশনের কারণে সে আলটিমেটলি বেটার অপরচুনিটি সে পায়, সে প্রমোশন পায়, তার সামনে ক্যারিয়ারটা আগায় যায়। কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে বিষয়টা সেম না। একজন মেয়ে এই যে প্রমোশনের জন্য বা তার উপরে ওঠার জন্য সে যে নেগোসিয়েট করবে বা সে যে চাপ সৃষ্টি করবে কোম্পানিতে, এটা সে কখনোই করে না। সে ভয় পায় যদি আমার জবটা চলে যায়। কেননা সে জানে যদি তার জবটা চলে যায়, তাহলে সে তার কারেন্ট জবের চেয়ে লোয়ার কোনো জব করার জন্য প্রস্তুত না। যদি সে কোনো একটা কোম্পানির ম্যানেজারিয়াল পজিশনে থাকে, তাহলে অন্য কোনো কোম্পানিতে ম্যানেজারিয়াল পজিশনে না ঢোকা পর্যন্ত সে আসলে কোনো কোম্পানিতেই সে ঢুকবে না। তার এই মেন্টালিটিটাই আসলে গ্রো করে নাই। এখন আপনি তাহলে চিন্তা করেন যে একটা মেয়ে হিসেবে আপনি যে আপনার কোম্পানিতে জব করতেছেন এবং কনস্ট্যান্টলি যে আপনি জব হারানোর ভয়ে আছেন, এটা কি আপনাকে স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট করতেছে, নাকি এটা আপনাকে উইক এবং প্যাথেটিক করতেছে? তাহলে আমি তো এখন মনে হচ্ছে আমার দিন দিন যে একজন মেয়ে যে ক্যারিয়ার করতেছে বা যে কোয়ালিফিকেশন অর্জন করতেছে, সে আসলে স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট না, সে আসলে উইক এবং প্যাথেটিক। কারণ সে কনসিস্টেন্টলি আসলে ভয়ের মধ্যে আছে যে সে তার চেয়ে ওয়ার্ডস কোনো ছেলেকে সে চুজ করতে পারবে না, তাকে উপরে যেতে হবে, আর উপরে না গেলে সে আনম্যারিড হয়ে যাচ্ছে। এবং মজার বিষয় তো দেখেন, বেশিরভাগ মেয়ে যারা হচ্ছে আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড, তাদের মধ্যেই কিন্তু আসলে 30-এর পরে বিয়ে করার প্রবণতা বেশি। খেয়াল করে দেখেন। এবং তারা আপনাকে বলবে আমার তো বিয়ে হয়ে গেছে 30-এর পরে, তাহলে আপনার সমস্যা কি? ভাইয়া দেখেন বা আপু দেখেন, আপনি আপনার বয়স যখন 25 ছিল বা যখন আপনার বয়স যখন 24 ছিল, তখন যে লেভেলের ছেলেকে আপনি বিয়ে করতে পারতেন, তার চেয়ে হচ্ছে অর্ধেক, মানে তার চেয়ে হচ্ছে অর্ধেক ক্যালিবারের ছেলেকে আপনি এখন বিয়ে করতেছেন আপনার বয়স যখন 31 তখন। এটা একদম রিয়েলিটি। আপনি বিশ্বাস করেন বা না করেন, এটাই রিয়েলিটি। আপনি 24 বছর বয়সে যে ছেলেকে বিয়ে করতে পারতেন, তার চেয়ে হাফ ক্যালিবারের ছেলেকে আপনি এখন বিয়ে করতেছেন যখন আপনার বয়স হচ্ছে 31 তখন। এবং এটা আপনি করতেছেন কেন? কারণ হচ্ছে আপনি ওই যে ক্যারিয়ার গড়তেছিলেন, এবং ক্যারিয়ার গড়ার সময় আপনি ইনসিকিউর ছিলেন, এবং আপনি হচ্ছে কখনোই আপনি বিশ্বাস করতেছিলেন না যে আমার চেয়ে একটু নিচে বা একটু ফ্লেক্সিবল হয়ে আমি আসলে আমার জন্য লাইফ পার্টনার খুঁজতে পারি। আপনি করেন নাই এটা।
জবের ক্ষেত্রেও সেম কথাই প্রযোজ্য। আপনি জব নিতে নিতে আপনার বয়স হয়ে গেছে 29-30, কেন? কারণ আপনার ক্যালিবারের নিচের কোনো জব আপনি করবেনই না। যখন আপনি কোম্পানিতে ঢুকছেন তখন হচ্ছে কোম্পানির জব নিয়ে আপনি খুব ভয়ে আছেন, আপনি ওভারটাইম করতেছেন, আপনার জব শেষই হয় না, কাজ শেষই হয় না, কারণ আপনি ভয়ে আছেন যদি আপনার কোম্পানি আপনাকে ফায়ার করে দেয়। আপনি হচ্ছে প্রমোশনও নিচ্ছেন না, যদি প্রমোশনের কথা বললে আপনার কোম্পানি আপনাকে ফায়ার করে দেয়, তার মানে ইউ আর এক্সট্রিমলি ইনসিকিউর, ইউ আর এক্সট্রিমলি উইক, ইউ আর এক্সট্রিমলি প্যাথেটিক। আপনাকে অবশ্যই এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি এই মাইন্ডসেট থেকে বের হয়ে না আসতে পারেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি লাইফেও কিছু করতে পারবেন না, ম্যারেজ লাইফেও কিছু করতে পারবেন না, আপনার ক্যারিয়ারেও কিছু করতে পারবেন না। আলটিমেটলি আপনি নিজেই বুঝবেন যে আপনি খুবই ফ্রাস্ট্রেটেড আপনার লাইফ নিয়ে, আপনি আপনার লাইফ নিয়ে খুবই ডিপ্রেসড, এটা আপনিই বুঝবেন। আমি ফাইনালি একটা কথা বলে শেষ করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যেসব মেয়ে ক্যারিয়ারে গড়তে চায় তারা আসলে সাংসারিক যে খরচ, সেই খরচ বহন করতে খুবই ইতস্তত বোধ করে। তাদের কথা হচ্ছে আমি এমন একজন হাজব্যান্ডকেই বিয়ে করব যে আসলে অলরেডি সংসারের খরচ বহন করতে পারে, এবং হচ্ছে যদি আসলে ক্রাইসিস মোমেন্ট আসে, ক্রাইসিস মোমেন্ট আসলে কেবলমাত্র সংসারে খরচ আমি দিব, তাছাড়া আসলে আমার আসলে নিজে থেকে দেওয়ার ইচ্ছা নাই। এবং মজার বিষয় হচ্ছে এটা বেশিরভাগ বাংলাদেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়েরই মাইন্ডসেট, সবার না। সবার নামে আবারও বলতেছি, অনেকেই বলে যে হ্যাঁ আমি যেহেতু টাকা অর্জন করতেছি এবং যেহেতু আমি ফ্যামিলিতে আসলে একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ের মতন সময় দিচ্ছি না, কাজে অবভিয়াসলি আমি টাকা কন্ট্রিবিউট করবো এবং আমি এনাফ হেল্প করবো ইকোনমিক্যালি। আই স্যালুট দেম, আই কমপ্লিটলি স্যালুট দেম। কিন্তু এটা একটা মাইনরিটি পোর্শন অফ উইমেনের কথা, এটা মেজরিটি কথা না। মেজরিটি কথাই হচ্ছে আমি জব করতেছি, আমার টাকা দিয়ে আমি চলবো, আমার নিজের যে মায়ের ফ্যামিলি সেই চলবে, কিন্তু স্বামীর সংসারে আমি কোনো কন্ট্রিবিউট করবো না। এখন এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় ফ্যামিলির ক্ষেত্রে, মানে আপনার হাজব্যান্ডের বা আপনাদের যে নিজস্ব ফ্যামিলি, যেটা আপনি আপনার হাজব্যান্ড এবং আপনার ছেলে মেয়ে নিয়ে যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিতে আসলে আপনার কন্ট্রিবিউশন খুবই খুবই কমে যাচ্ছে। ইউ হ্যাভ বিকাম দ্য উইকেস্ট লিঙ্ক অফ ইউর ফ্যামিলি। কারণ একজন মেয়ে যে জব করে না, সে কিন্তু তার ফ্যামিলির সব কিছু টেক কেয়ার করে। সন্তানের খাওয়া দাওয়া, আপব্রিঙ্গিং, পড়াশোনা, স্বামীর সুখ শান্তি, স্বামীর খাওয়া দাওয়া, স্বামীর হচ্ছে ঘর সংসারের রক্ষণাবেক্ষণ, সে সব কিছু টেক কেয়ার করে। এই কারণে তার পরিবারের মধ্যে একটা বড় স্ট্রেংথ আছে, তার একটা বিশাল অবদান আছে। এবং সে আসলে যদি বলে আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব, তাহলে স্বামী ভয় পায়, তাহলে আমার সংসারের কী হবে। কিন্তু আপনি অ্যাজ এ ক্যারিয়ার ওরিয়েন্টেড উইমেন, যেহেতু আপনি সংসারে টাকাও দিচ্ছেন না, আবার সংসারে আপনি অপরিহার্যও না, সংসারিক কাজও আপনি তেমন একটা করতেছেন না, সেখানে আপনার হাজব্যান্ডই আপনার সমান কাজ করে। এই ক্ষেত্রে আপনার স্বামী আসলে ভয় পায় না আপনাকে। আপনার স্বামী চিন্তা করে যে আপনি থাকলেই বা কি, না থাকলেই বা কি, ইউ আর দ্য উইকেস্ট লিঙ্ক অফ ইউর ফ্যামিলি। ফ্যামিলিতে আপনার আসলে গেলেও কিছু যায় আসে না, থাকলেও কিছু যায় আসে না। তার মানে ফ্যামিলি লাইফেও আসলে আপনি এমন একটা ভূমিকা পালন করতেছেন যেখানে আপনি এক্সট্রিমলি এক্সট্রিমলি উইক। কাজেই দেখেন, আপনি যখন ক্যারিয়ার গড়বেন, আপনি গড়েন, আপনি যদি পড়াশোনা ভালো মতো করেন, যদি আপনি হায়ার স্টাডিজ করেন, আপনি করেন, কোনো সমস্যা নাই, খুব ভালো কথা। আপনাকে চিন্তা করতে হবে এর মাধ্যমে আমি কি আসলে স্ট্রং হচ্ছি, এর মাধ্যমে আমি কি আসলে সিগনিফিকেন্ট হচ্ছি, নাকি আমি আসলে উইক এবং প্যাথেটিক হচ্ছি। এটা আপনাকে চিন্তা করতে হবে। এই ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য একটাই, মেয়েরা যেন এই ভিডিওটা দেখে এবং মেয়েরা এই ভিডিওটা দেখে যেন তাদের মাইন্ডসেটটা শিফট করে, এবং শিফট করলে আসলেই রিয়েলিস্টিক্যালি স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যেন তারা হয়। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, বায়োডাটা তৈরি করে দেওয়া, তারপর হচ্ছে ম্যাচ মেকিং সার্ভিস, সমগ্র ধরনের বিয়ে রিলেটেড সার্ভিস আমরা দিয়ে থাকি। আপনারা ইন্টারেস্টেড হলে অবশ্যই আমাদের মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।